আইএসপিআর এর পক্ষ থেকে এটা কখন দেওয়া হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এই যে এইভাবে আমাদের কাছে এসেছে এটা, যেখানে লেখা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে তারা সেনাপ্রধান ওয়াকার তিনি আগামীকাল বেলা 1টার দিকে সকলকে ডেকেছেন একটি মত বিনিময় সভার জন্য। তো এখন সেনা প্রধানের পক্ষ থেকে এরকম একটি মত বিনিময় সভায় সেনাবাহিনীর সদস্যদেরকে যে ডাকা হয়েছে, এর কারণ কি বা এর মতলবটা কি, বা কেন ডাকলো, কি জন্য ডাকলো, এখানে তিনি কি বক্তব্য রাখবেন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে, এটা নিয়ে কিন্তু নানা ধরনের স্পেকুলেশন চলছে। এবং আমাদের সকলের প্রিয় জুলকারনাইন ফায়ার সামি ভাই, তিনি এ সংক্রান্ত একটি পোস্টও কিন্তু ফেসবুকে দিয়েছেন, এবং তিনি উল্লেখ করেছেন যেটা তার সাথে আমি একদম 100% এগ্রি করেই বলতে চাই, যে ওয়াকার তিনি একজন 4 স্টার জেনারেল, তিনি সেনাপ্রধান হিসেবে তিনি যে দায়িত্বটা তার নেওয়া উচিত ছিল আরো 2 সপ্তাহ আগেই, তিনি সেটা তো নিতে ব্যর্থ হয়েছেন, এবং এই কারণেই তো এতগুলো লাশ পড়েছে। এবং আগামীকাল তিনি যে মত বিনিময় সভার আহ্বান করেছেন, সেখানেও যে তিনি সঠিক কোনো কাজটি করবেন না, সেটারই কিন্তু একটি ইঙ্গিত জুলকারনাইন ফায়ার সামি ভাই দিয়েছেন। এবং তিনি এই বেলা 1টার সময় যে মত বিনিময় সভায় হতে যাচ্ছে, এই সভায় কি কি বিষয়ে আলোচনা হতে পারে, ওয়াকার যে জনগণের পাশে দাঁড়াবেন না, তিনি যে হাসিনার পাশেই দাঁড়াবেন, এই বিষয়টি কিন্তু আগে থেকেই আমাদের জুলকারনাইন ফায়ার সামি ভাই তিনি স্পেকুলেট করে দিয়েছেন, এবং তার এই স্পেকুলেশনের সাথে আমার কিন্তু দ্বিমত করার কোনো সুযোগ নেই। এবং এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা রয়েছেন, তাদের মানসিকতাটা হচ্ছে যে এট এনি কস্ট তারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবেন, এটা হচ্ছে বাস্তবতা। এখন সেনাবাহিনীর ভেতরে যারা দেশপ্রেমিক সদস্য রয়েছেন, তাদের জন্য আমার বার্তাটা কি, মূলত সেটা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এই বিশেষ এই এপিসোডটি করছি। তো আমি খুব স্পষ্ট করেই আমাদের যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যে যত কিছুই হোক, আমি বা টিটো ভাই বা আমাদের জনগণ আপনাদেরকে আমরা ক্রোধে ক্ষোভে আমরা হয়তো অনেক সময় সেনাবাহিনী বলে গালি দেই, কিন্তু মেক নো মিস্টেক, আমরা এখনো বিশ্বাস করি যে আমাদের সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্য তারা দেশপ্রেমিক। আমরা হয়তো ক্রোধে রাগে আমরা অনেক সময় অনেক সমালোচনা করেছি, এবং সেটা করার আমাদের যৌক্তিক কারণ রয়েছে। কারণ আমাদের ক্রোধটা আমরা কার কাছে প্রকাশ করবো, কারণ আমাদের লাস্ট ভরসা তো সেনাবাহিনী। আমি টিটো ভাই যতই গালাগালি করি সেনাবাহিনীকে, আমাদের শেষ ভরসা তো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ না হলে এত কিছুর পরেও ছাত্র জনতার যে মিছিল হচ্ছে, আপনি দেখবেন এই মিছিলে একটাই কিন্তু আবেদন আসছে, যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো আমি আর টিটো ভাই যতই আমরা ক্রোধে বা বিস্ফোরণে আমরা বলি না কেন যে সেনাবাহিনী, কিন্তু আমাদের ছাত্র জনতা বা সকলের কিন্তু আবেদন ওই সেনাবাহিনীর প্রতি, যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। কারণটা কি? কারণ আমাদের এখনো ওই বিশ্বাসটুকু আছে যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে যদি সেনাবাহিনীর একটা সরকার এখন গঠিত হয় এবং তাদের অধীনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে এই জাতির মুক্তি সম্ভব। তো এই বিশ্বাসটা তো আমাদের রয়েছে। এখন এই বিশ্বাসের পেছনে গত 15.5 বছর ধরে ছুরিকাঘাত করা হয়েছে, আমাদের বিশ্বাসে আঘাত করা হয়েছে, এগুলো সত্য। কিন্তু কথা হচ্ছে, এই পুরনো বিষয়গুলোকে আমি আর আনতে চাই না। আমি বলতে চাই লেট দ্য বাইগন বি বাইগন, এবং আমরা সামনে দৃষ্টি দিতে চাই, এবং আমরা দেখতে চাই যে আমাদের সেনাবাহিনীকে আমরা যেই বীরের ভূমিকায় দেখেছি অতীতে, সেই বীরের ভূমিকায় দেখতে চাই। কারণ একজন মেজর জেনারেল জিয়াউর রহমানের কথা তো আমরা জানি, যিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বলেছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, যেটা আমাদের কানে তো এখনো বাজে। আমার তো ওই সময় জন্ম হয়নি, কিন্তু আমরা তো পরবর্তীতে আমরা তো ওই রেকর্ডেড ওটা তো শুনেছি আমরা। এবং জাতির প্রয়োজনে তো এই জিয়াউর রহমানকে তো আমরা আরো নানা ধরনের সাহসিকতা ভূমিকায় দেখেছি। এবং সেনাবাহিনীর একজন সদস্য হয়ে তিনি এই দেশবাসীকে গণতন্ত্র কাকে বলে তিনি শিখিয়ে দিয়েছিলেন। যেখানে শেখ মুজিবুর রহমানের আমলে সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে 4টা পত্রিকা রাখা হয়েছিল, এবং যেখানে একটা বাকশাল কায়েম করা হয়েছিল, সেখানে একজন জিয়াউর রহমান সেনাবাহিনীর সদস্য হয়ে এই জাতিকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে গণতন্ত্র কাকে বলে। এবং জিয়াউর রহমানের আমলেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছিল, নাহলে তো আওয়ামী লীগের তো অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ তো আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে, সেই আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ তো জিয়াউর রহমানই দিয়েছিল। রাইট। তো সেজন্য আমি যত গালাগালি করি বা যত আমরা সেনাবাহিনীকে আমরা নিয়ে আমরা কথা বলি না কেন, এই সেনাবাহিনী থেকেই কিন্তু জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক এসেছে। এই সেনাবাহিনী থেকেই কিন্তু কালের বিবর্তনে কালের ইয়েতে আমরা অনেক দেশপ্রেমিক অফিসার পেয়েছি, এবং এখনো সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক মানুষ রয়েছে।
আমরা ক্রোধে রাগে হয়তো সেনাবাহিনী বলে গালি দিচ্ছি, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই যে এই সেনাবাহিনীর ভেতরে প্রচুর দেশপ্রেমিক মানুষ রয়েছেন যারা এই জাতিকে মুক্তির দিক নির্দেশনা দিতে পারেন। তো আমি আজ তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের এই দেশপ্রেম কিন্তু আমরা যখন 57 জন সেনা কর্মকর্তাকে ভারতের রয়ের ইশারায় 2009 সালের 25 ডিসেম্বর যখন হত্যা করা হলো পরিকল্পিত উপায়ে, এরপরেও কিন্তু এরকম একটি মত বিনিময় সভা, অর্থাৎ যেই মত বিনিময় সভা আগামীকাল জেনারেল ওয়াকার ডেকেছেন, এই একই মত বিনিময় সভা কিন্তু এই 57 জন অফিসারকে হত্যা করার পরে করা হয়েছিল, এবং যার কিছু লিকড অডিও কিন্তু এখনো বাজারে পাওয়া যায়, যেখানে দেখা যায় যে শেখ হাসিনাকে কিন্তু ক্ষুব্ধ সেনা কর্মকর্তারা তারা ঘিরে ধরেছিলেন এবং তারা বলেছিলেন যে আপনি কেন একটা ট্যাঙ্ক পাঠালেন না, আপনি একটি ট্যাঙ্ক পাঠালে তো অনেকগুলো সৈনিকের জীবন বেঁচে যেত। তখন শেখ হাসিনা কিন্তু আমতা আমতা করে তাদেরকে বলছিলেন যে আপনাদের কাছে তথ্যের অনেক ঘাটতি আছে, আপনাদেরকে সঠিক তথ্য দেয়া হয়নি, এবং নানাভাবে কিন্তু শেখ হাসিনা তখন তাদের তোপের মুখে পড়ে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন। কিন্তু তখন যেটা হয়েছিল আর কি, ওই মতবিনিময় সভাটার মাধ্যমে ভারতীয় এবং ভারতের এই বান্দি শেখ হাসিনা তারা মিলে যেটা করলেন আর কি, যে তারা এই সাহসী বা সৎ দেশপ্রেমিক সেনা কর্মকর্তা যারা শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখে ফেলে দিলেন, প্রশ্নবাণে জর্জরিত করলেন, তার উপর ক্ষোভ ঝাড়লেন, তাদের একটা তালিকা করা হয়, এবং তালিকা করে খুব সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে কাউকে হার্ট অ্যাটাকের কথা বলে হত্যা করা হয়েছে। এগুলো তো আমরা জানি। ওই একই স্টাইলে আবার আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে চিহ্নিত করার জন্য, কারণ আপনি জানেন, আমরা জানি যে এই ছাত্র আন্দোলনের প্রতি সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার রয়েছেন তাদের একটা সমর্থন রয়েছে। এখন এই হাসিনা এবং এই রয়ের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে কারা সেনাবাহিনীর এই সৎ অফিসার যারা এই রেজিমটির বিরুদ্ধে, তাদেরকে এখন আইডেন্টিফাই করা প্রয়োজন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওই কুটচালের অংশ হিসেবেই কিন্তু আগামীকাল দুপুর 1টায় এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে, যেখানে এই ওয়াকারের মতো একজন ব্যক্তি তিনি তাদেরকে বলবেন যে দেশের অবস্থা কি আপনারা তো জানেন, আপনাদের মত কি আপনারা বলুন। তখন আবেগের বশবর্তী হয়ে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক সদস্য রয়েছেন যারা ওয়াকারকে বলবেন যে আপনি তো জানেন স্যার দেশের অবস্থা কি, উই শুড টেক দ্য রাইট স্টেপ, এবং সেনাবাহিনীর যেটা ভূমিকা নেয়ার আপনি নেন। তো আমি তাদেরকে বলবো বিনয়ের সাথে, আপনারা এই আবেগটা প্রদর্শন করবেন না আগামীকাল ওয়াকারের সামনে, এই 4 স্টার জেনারেল ওয়াকারের সামনে আপনারা এই আবেগের বহিঃপ্রকাশটা করবেন না, কারণ আগামীকালের এই মত বিনিময় সভাটা রয়ের ইন্ধনে একটা চক্রান্ত, যেখানে ওয়াকারকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি এই মত বিনিময় সভার নাম করে একটা তালিকা করবেন যেখানে কারা কারা এই হাসিনা শাসনের অবসান চেয়ে আপনাকে বার্তা দেবে, তাদের একটা তালিকা করেন এবং তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এজন্যই কিন্তু এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। তো আমি আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই ফাঁদে পা দেবেন না, এটা একটা ট্র্যাপ আপনাদের জন্য। ওই 1-11 সময় যেটা করা হয়েছিল, ওই 57 জন 1-11 পরে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে যেভাবে মত বিনিময় সভার নামে আপনাদেরকে চিহ্নিত করা হয়েছিল যে কারা কারা তখন শেখ হাসিনার উপর চড়াও হয়েছিলেন, তাদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় আগামীকাল আপনারা যারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলবেন তাদের বিরুদ্ধে একটা শাস্তি যাতে নিতে পারে এবং তাদেরকে যাতে চিহ্নিত করতে পারে যে হু আর দে। এজন্যই কিন্তু এই মত বিনিময় সভার নামে একটি ট্র্যাপ আপনাদের জন্য করা হচ্ছে। তো এখন আপনারা তাহলে হয়তো বলতে পারেন যে তাহলে আমরা করবো কি, আমরা তো দেশকে ভালোবাসি, আমাদের করণীয় কি? তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের করণীয় হচ্ছে আপনারা এভাবে আইডেন্টিফাইড হয়ে যান না, তাদের ট্র্যাপে ধরা দিয়েন না। আপনারা যেটা করার আপনারা কালকে প্রকাশ্যে মুখে না বলে আপনারা আপনাদের কাজের মাধ্যমে করেন, অর্থাৎ আপনাদেরকে যখন রাস্তায় নামানো হবে আবার ছাত্রদেরকে দমন করার জন্য, আপনারা কেউ ছাত্রদের উপর গুলি চালাবেন না। আপনারা যদি কেউ গুলি না চালান, কেউ যদি আদেশ না মানেন, কয়জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে? আপনারা সবাই যদি ভাবলেন যে আমরা অসহযোগিতা করব, অর্থাৎ অসহযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে, যে আমরা কেউ নিরস্ত্র জনগণের উপর, ছাত্রছাত্রীদের উপর আমরা গুলি ছুড়বো না, তাহলে কিন্তু এই ওয়াকারের পক্ষে সে কয়জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে? অর্থাৎ সে কিন্তু তখন একটা ভেবাচাকা খেয়ে যাবে যে আমি কার বিরুদ্ধে আমি শাস্তিমূলক ব্যবস্থা দিব, কারণ কেউই তো গুলি চালাচ্ছে না। এখন আপনাদেরকে যদি অন্যায়ভাবে গুলির নির্দেশ দেওয়া হয়, আপনারা কেউ গুলি করবেন না, আপনারা অসহযোগিতা করবেন, আপনারা ছাত্রদের বিরুদ্ধে যাবেন না, জনগণের বিরুদ্ধে যাবেন না। ওটাই আমরা মনে করি দেশবাসীর প্রতি আপনাদের একটা সবচেয়ে বড় সার্ভিস হবে। কিন্তু এই মুহূর্তে এই ফ্যাসিবাদী শক্তি বা এই ওয়াকার এদের সামনে নিজেদেরকে ধরা দেবেন না। তো এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ বা অনুরোধ, যে আগামীকাল যে একটা চক্রান্ত করা হচ্ছে মত বিনিময় সভার নামে,
এখানে আপনারা কিন্তু ধরা দেবেন না, এবং এখানে আপনারা একটা মৌনতা বজায় রাখবেন, এবং আপনাদের যেটা মানে করতে হবে, যেটা আপনাদের করণীয়, সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে করবেন। অর্থাৎ আপনারা মানে ভোকাল হবেন না, আপনারা গুলি চালাবেন না নিরস্ত্র জনগণের উপরে। ওটার মাধ্যমেই কিন্তু জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট, আপনাদের যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেটা আপনারা প্রমাণ করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ, এবং আমি যে গুরুত্বপূর্ণ বার্তা বলেছিলাম, এটাই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ বার্তা, যে আপনারা জনগণের উপর গুলি চালাবেন না, জনগণের কাতারে থাকেন। এটাই আপনাদের জন্য আমার অনুরোধ, এবং আগামীকাল ওই ট্র্যাপে পা দেবেন না। আর মিস্টার ওয়াকার, তার প্রতি আমার কিছু পরামর্শ আছে, বা তার প্রতি আমার কিছু অনুরোধ আছে, বা তিনি একজন সিনিয়র, একজন সেনাবাহিনীর একজন 4 স্টার জেনারেল, সেনা প্রধান। আমি তো মনে করি তার আর চাওয়া পাওয়ার কি আছে? আপনি দেশের সেনাবাহিনীর প্রধান হয়েছেন, আপনার জীবনের ড্রিম, আপনার যেটা, সেটা পূরণ হয়েছে। একজন সেনা কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীর প্রধানের চেয়ে তো বড় আর কিছু হতে পারে না, সেই পদ আপনি পেয়েছেন। তো আপনার তো আর চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না জীবন। আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে। আপনার হার্টের সমস্যা, আপনার হার্টে বাল্ব লাগানো হয়েছে, এই অবস্থাতেও আপনি, যেহেতু শেখ হাসিনা আত্মীয়, তাই মানে টেকনিক্যালি আপনি কোয়ালিফাইড না, মানে এই পদের জন্য। তারপরেও আপনাকে কিন্তু কোয়ালিফাইড বানানো হয়েছে, কারণ শেখ হাসিনা আপনার প্রতি আস্থা পেয়েছেন যে আপনাকে সেনা প্রদান করলে তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। এই ভরসাতেই আপনাকে সেনা প্রদান করা হয়েছে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যে আপনি ছোটবেলা থেকে যখন সেনাবাহিনীতে আপনি কাজ করবেন বলে প্রতিজ্ঞা করলেন, আপনি লেখাপড়া করলেন, পরিশ্রম করলেন, আর্মির এত কঠিন কঠিন ট্রেনিং, সবকিছু আপনি উতরালেন। একটা সেনাপ্রধান হওয়া তো এত সোজা না টিটো ভাই, এটা তো অনেক ত্যাগ তিতিক্ষা পরিশ্রম, আম, নির্ঘুম রাত, অনেক কিছুর ফলেই তো আজকে এই মিস্টার ওয়াকার আজকে যে জায়গায় আছেন, তিনি সে জায়গায় আছেন। আপনি যতই বলুন যে তিনি শেখ হাসিনার আত্মীয়, এই কোটায় তিনি সেনাপ্রধান হয়েছেন, এটা আমরা বলতেই পারি, কিন্তু তারপরেও আপনি মেক নো মিস্টেক, যে সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য মিস্টার ওয়াকারকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক নির্ঘুম রাত কাটাতে হয়েছে, অনেক অধ্যাবসায় করতে হয়েছে, করেই তো তিনি আজকে এই পজিশনে এসেছেন। তো এই মানুষটি আজকে তিনি জাতির এই ক্রুশিয়াল একটা মোমেন্টে তিনি কি দেখতে পাচ্ছেন না যে একজন নিরস্ত্র আবু সাইদ, তাকে কিভাবে গুলি করে মেরে ফেললো শেখ হাসিনার হায়না পুলিশ বাহিনী? তিনি কি দেখতে পাচ্ছেন না যে মুগ্ধর মতো একজন শিক্ষার্থী, তিনি পানি লাগবে কার বলে তিনি ডাকছিলেন, তাকে রাজপথে গুলি করে মেরে ফেলা হলো? আমরা যা দেখছি, তিনি কি তা দেখছেন না? আমরা যেটা দিয়ে আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে, সেটা কি তার রক্তক্ষরণ হচ্ছে না? কারণ আফটার অল তিনিও তো এই দেশের মানুষ, তিনি তো একটা ওথ নিয়ে সেনা প্রধান হয়েছেন, যে দেশকে রক্ষা করবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো, দেশের মানুষের পাশে দাঁড়াবো। এই শপথ নিয়েই তো তিনি আজকে সেনা প্রধান হতে পেরেছেন। তো মিস্টার ওয়াকার, আজকের দিনে আমি আপনাকে ওইটাই অনুরোধ করবো, যে আপনি তো আজকে এই যে সেনা প্রধানের এই পদটি আপনি পেয়েছেন, এটা তো অনেক পরিশ্রম করে আপনি অর্জন করেছেন। আমি যতই বলি যে শেখ হাসিনা আপনাকে এই পদটা দান করেছেন, না, এটা দান কি, আপনাকে এটা আল্লাহ এই পদে বসিয়েছে বলেই আপনি এই পদে বসতে পেরেছেন। তো আপনি একটু রিয়েলাইজ করার চেষ্টা করুন যে আজকে আপনার একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে জাতির কাছে হিরো বানিয়ে দিতে পারে। আপনার ইতিপূর্বে কিন্তু অনেকে অনেক সেনাপ্রধান হয়েছে, আপনি আজকে তাদের পরিণতি একটু চিন্তা করে দেখুন। আমি আপনাকে আপনার পূর্বসূরি হিসেবে যিনি ছিলেন মইনু আহমেদ, তার কথা একটু স্মরণ করে দিতে চাই। চিন্তা করে দেখুন, এই মইনু আহমেদ, তার কিন্তু হাতে একটা সুযোগ ছিল এই দেশ ও জাতিকে মুক্তি দেওয়ার। আজকে দেখুন সেই মইনু আহমেদ কোথায়। আমি এই যে শহরে বসে এখন এই রেকর্ডিংটা করছি, এই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ, এই শহরে মইনু আহমেদ বসবাস করে। একটা কুত্তাও তাকে পোছে না। চোরের মতো তার বউ বাংলাদেশে যায়, সে নিজে বাংলাদেশে যেতে পারে না শেখ হাসিনা শাসন আমলে। বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, বিএনপির আমলে তো যাওয়ার প্রশ্নই উঠে না। তার লাইফটা কি তাহলে চিন্তা করুন। একটা সেনাপ্রধান ছিল এক সময়, তার হাতে ক্ষমতা ছিল দেশটার অর্থ, মানে দেশটার পুরো রাজনৈতিক চিত্রটাকে বদলিয়ে দেওয়া, দেশটার একটা আমূল পরিবর্তন আনার। আজকে জাতির সাথে গাদ্দারি করার কারণে তার পরিণতি দেখুন, যে আজকে তিনি চোরের মতো এই ফ্লোরিডার একটি শহরে তিনি থাকেন, এবং বাংলাদেশেও তিনি যেতে পারেন না। আর বিএনপি আসলে তো পারবেনই না যেতে কখনোই, এবং মুখও খুলতে পারেন না, সাক্ষাৎকার নিতে চাইলে সাক্ষাৎকার দিতে পারেন না। ভীরু কাপুরুষ একটা নপুংসক হয়ে বসে আছেন। তো আপনি চিন্তা করে দেখুন যে আপনিও কি ওই মইনের মতো পরিণতি বরণ করতে চান? আপনিও কি চান ওই আজিজের মতো পরিণতি বরণ করতে, যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের মতো একটা ডকুমেন্টারি আপনার বিরুদ্ধে হবে? বা আপনিও কি চান যে শফিউদ্দিনের মতো একটা হিজড়া সেনাপ্রধান হিসেবে আপনার খেতাব হোক, যে একটা হিজড়া ছিলেন আপনি শেখ হাসিনার দলদাস সেনাপ্রধান? নাকি আপনি চান ইতিহাসে অমর হয়ে থাকতে? সবাই তো ইতিহাসে অমর হওয়ার সুযোগ পায় না। আপনার হাতে তো আজকে একটা মানে এই জাতির সন্ধিক্ষণে ইতিহাসে অমর হয়ে থাকার একটা সুযোগ এসেছে। আপনি জিয়াউর রহমানের কথা চিন্তা করুন। যখন জিয়াউর রহমান, তিনি যখন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি, তিনি যখন ওই আহ্বান দিলেন জাতির উদ্দেশ্যে, মুক্তির আহ্বান, স্বাধীনতার ঘোষণা তিনি যখন দিলেন, তখন কিন্তু তিনি একবারও চিন্তা করেন নাই যে এই ঘোষণা দেওয়ার ফলে আমার স্ত্রী, আমার সন্তান, তাদের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী তারা কি করতে পারে।
তাই না? যদি দেশ স্বাধীন না হতো আজকে জিয়াউর রহমানের পরিণতি কি হতো টিটো ভাই, একটু চিন্তা করে দেখুন। কিন্তু উনি তো ওই ঝুঁকিটা নিয়েছেন দেশ ও জাতির প্রয়োজনে। তো জিয়াউর রহমানও তো বাংলাদেশ সেনাবাহিনীরই একজন, আপনিও তো বাংলাদেশ সেনাবাহিনীরই একজন। তো আপনার পূর্বসূরি জিয়াউর রহমান যদি ওরকম একটা দৃষ্টান্ত রাখতে পারে, তো মিস্টার ওয়াকার আজ আপনি কেন 2024-এ দাঁড়িয়ে পারবেন না? কারণ আমরা তো দেখেছি যে আমাদের 24-এর জেনারেশন, তারা তো 71, 52 ওই জেনারেশনের চেয়ে কত বেশি মাত্রায় সাহসী, তারা কত বেশি মাত্রায় তাদের চেয়ে বেটার, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ঢাকার রাজপথে প্রমাণ হয়ে গেছে। আমাদের যাদের মনে সংশয় ছিল যে এই জেনারেশন হচ্ছে ফেসবুক জেনারেশন, এই জেনারেশন হচ্ছে টিকটক জেনারেশন, এই জেনারেশন রাজপথে নামে না, এই জেনারেশনের সাহস নেই, আমাদের সবাইকে ভুল প্রমাণ করিয়ে দিয়ে তারা প্রমাণ করলো যে ইতিহাসের সর্বকালের সবচেয়ে সাহসী জেনারেশন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের এই বর্তমান 2024-এর জেনারেশন, যে যারা বুক চিতিয়ে দিতে পারে আবু সাইদের মতো পিস্তলের সামনে, বন্দুকের নলের সামনে। তো ওই জেনারেশনের সেনাপ্রধান আপনি, আপনার তো গর্ব হওয়া উচিত। আমরা তো বলতে পারি 52, 71 অনেক সময় অনেক ধরনের মানে বিরচিত কর্মকাণ্ড আমরা দেখেছি মানুষকে, কিন্তু ওই সময় কি এতগুলো মানুষ মারা গিয়েছিল? ওই সময় কি এভাবে বুক পেতে দেওয়ার কাহিনী আমরা দেখেছি? এখন তো শত শত ফুটেজ আমরা দেখি, নারী পুরুষ নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছে। এই দৃশ্য কি 52-তে দেখা গিয়েছিল? এই দৃশ্য কি 71-এ দেখা গিয়েছিল? এই দৃশ্য কি আপনার 69-এ দেখা গিয়েছিল? এত মাত্রায় দেখা যায়নি টিটো ভাই। যেই মাত্রায়, যেই মাত্রার সাহসিকতা আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি, যেই মোমেন্টাম, যেই প্যাট্রিয়টিজম আমরা দেখছি, আমি মনে করি না ইতিহাসের কখনো কোনো আন্দোলনে এ ধরনের সাহসিকতা আমরা এর আগে দেখেছি। এবং এটা আমার কথা না, আপনি আমাদের ইতিহাসের প্রবাদ পুরুষ যদি বলি আমি, বদরুদ্দিন ওমর, তিনিই তো বলেছেন যে তিনি 52 সালে এরকম আন্দোলন, এরকম গণ আন্দোলন তিনি দেখেননি। তো এটা আমার কথা না, আপনি ইতিহাসের মহানায়ক ওই বদরুদ্দিন ওমর, ইতিহাসের বা কালের সাক্ষী মহানায়ক, তার কথাইতেই আপনি এটা প্রমাণ পান যে আমাদের এই জেনারেশন বা এই 2024-এর অভ্যুত্থান, এটা সমস্ত অভ্যুত্থানকে ছাড়িয়ে গিয়েছে। তো সে কারণে আমি বলতে চাই যে সেই হিসাবে আমাদের বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন মিস্টার ওয়াকার, আপনার কাছে কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ যে আপনি এই জেনারেশনের কাছে আপনি মহানায়ক হতে পারেন। আপনাকে নিয়ে আমরা যতই গালাগালি করি যে আপনি সেনাবাহিনী প্রধান বা আপনার বাহিনীকে সেনাবাহিনী বলা হচ্ছে, যত কিছুই অপবাদ আপনাকে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে বা গালাগালি করা হচ্ছে, এক নিমিষে সবকিছু আমরা ভুলে যেতে পারি আপনার একটা সঠিক পদক্ষেপের কারণে। আপনি একটা সঠিক পদক্ষেপ নিন, ইতিহাসে অমর হয়ে থাকবেন। আর যদি তা না করে, যেটা আমরা ধারণা করছি যে আগামীকাল আপনি মত বিনিময় সভার নামে একটা তামাশা করতে যাচ্ছেন, তাই যদি করেন তাহলে ওই যে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি কি ওই আজিজের মতো আস্থা করে নিক্ষিপ্ত হতে চান, নাকি আপনি হিরো হতে চান? আমি এটা নিয়ে আমাদের ওই যে মশিউর রহমান মামুন ভাই, তার সাথে এই বিষয়ে কথা বলছিলাম যে মামুন ভাই, মিস্টার ওয়াকার উনি কি হিরো হবেন নাকি উনি জিরো হবেন, আপনার কি মনে হয়? তখন মামুন ভাই আমাকে বললো কি যে দেখো সাকিব, আসলে ওই নিজে যদি কেউ হিরো হইতে পারে, অন্য কাউরে কেউ হিরো রাখে না। তো তো কথাটা খুব ইঙ্গিতপূর্ণ ছিল। তিনি বললেন যে দেখো, ওয়াকার তো চাইলে নিজেই হিরো হইতে পারে, ও কেন আরেকজনকে হিরো মানবে? এখন হিরো কে? হিরো হচ্ছে শেখ হাসিনা, যারা সবাই সবাই যাকে স্যার 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 বলতে হয়, যার পায়ের তলায় মাটি নাই। তো মিস্টার ওয়াকার, আপনি তো আজকে এই 52-র ভাষা আন্দোলনের যে একটা স্থান অমর একুশে, বা এই যে শহীদ মিনার যাকে আমরা বলি, সেই শহীদ মিনারের সামনে কি হলো আপনি তো দেখলেন, যেখানে সেই সো কল্ড হিরো শেখ হাসিনাকে মানুষ কি ভাষায় গালি দিচ্ছে। তো এখন ওই বেটিকে ক্ষমতায় রক্ষা করার জন্য আপনি ঢাল হিসেবে কাজ করবেন, আপনি তার লেসপেন্সার হিসেবে কাজ করবেন, নাকি আপনি ইতিহাসের মহানায়ক হিসেবে ওই বেটির যেটা প্রাপ্য ওইটা ওই বেটিকে আপনি বুঝাই দিবেন? সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে খালি এটাই বলবো যে আপনি এই 2024-এর আমাদের যে জেনারেশন, তাদের যে ক্রোধ, এই ক্রোধের ভাষা আপনি বোঝার চেষ্টা করুন। এই ক্রোধ কিন্তু কোনো বন্দুকের নলের সামনে থামবে না। আপনি আপনার পূর্বসূরি নুরুদ্দিনের কথা কি আপনার মনে আছে? নুরুদ্দিন কি বলেছিল এরশাদকে, যে আমি এই নিরস্ত্র মানুষের গায়ে গুলি চালাতে পারবো না, এরশাদ সাহেব আপনি ক্ষমতা ছেড়ে দেন। যদিও এরশাদকে আমরা বলি বিশ্ব বেহায়া, অনেক কিছু বলি, কিন্তু এরশাদ কিন্তু নুরুদ্দিনের ডাকে সাড়া দিয়ে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। এখন শেখ হাসিনার মতো একটা বেশ্যা, মতিউর রহমান রেন্টুর ভাষায়, মানে এরকম জঘন্য একজন মহিলা, তিনি আসলে ক্ষমতা ছাড়বেন কিনা আপনি আহ্বান দিলে আমি জানি না, বাট ইউ নো হোয়াট টু ডু। তাকে ভদ্র ভাষায় বললে তিনি শোনেন না, যেটা জ্যাকব মিল্টন বলেন যে শেখ হাসিনাকে আপনি ভদ্র ভাষায় বললে সে শুনবে না। আপনি হয়তো শেখ হাসিনাকে যদি নুরুদ্দিন যেটা এরশাদকে বলেছিল যে আমি নিরস্ত্র জনগণের উপরে গুলি চালাতে পারবো না, আপনি ক্ষমতা ছেড়ে দেন, এরশাদ ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি যদি এই একই কথা যদি হাসিনাকে বলেন, হাসিনা সেটা শুনবে? এটা আমি মনে করি না। কিন্তু কি করে শোনাতে হয় এটা আপনি আমার থেকে ভালো জানেন, কারণ আপনি সেনাপ্রধান, আপনি অনেক ব্যাটেল ফিল্ডে আপনি ছিলেন, আপনি জানেন কি করতে হয়। তো আমি এখানে লাইভ টেলিভিশনে আমি এটা বলতে চাই না যে হোয়াট টু ডু, বাট ইউ নো হোয়াট টু ডু।
তো আমি আপনাকে ওটাই বলবো যে আপনার কাছে ইতিহাসের মহানায়ক হওয়ার একটা সুযোগ এসেছে। আপনি নিজে যেখানে মহানায়ক হতে পারবেন, আপনি সেখানে একটা খলনায়িকাকে নায়িকা হিসেবে রাখার জন্য নিজে কেন খলনায়ক হবেন, বরং মহানায়ক হন। এটাই আপনার প্রতি আমার আহ্বান।